ঈদের আগে, ঈদে বা ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ধরনের পরিবর্তন? আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদের ফেসবুকের চাঞ্চল্যকর তথ্য। ভারতের কলকাতার রাজারহাটে গোপন বৈঠকে মিলিত হয়েছেন পলাতক আওয়ামী লীগের শতাধিক প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহানার পুত্র ববি সহ আরো কয়েকজন। খোঁজ মিলেছে আসাদুজ্জামান, জাহাঙ্গীর ও শেখ রেহানার ছেলে ববির। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরবর্তীতে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা। কলকাতায় আওয়ামী লীগের পলাতক নেতাদের নতুন আস্তানা গড়ে উঠেছে। গুজব নয়, এটা এখন ওপেন সিক্রেট। কলকাতার কিছু নির্দিষ্ট এলাকায় যেন মিনি আওয়ামী লীগ শহর গড়ে উঠেছে। তাদের চলাফেরা, আড্ডা, এমনকি রাজনৈতিক আলোচনা সবই এক প্রকার প্রকাশ্য। তাদের মধ্যেই কোনো কোনো নেতা মাঝে মধ্যেই ক্যামেরা বা পরিচিত কারো চোখে ধরা পড়ে যায়। এবার একসাথেই খোঁজ মিলেছে কয়েকজন হেভিওয়েট আওয়ামী নেতাদের। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতার মসনদে মোহাম্মদ ইউনূস আসার পরও সেই অরাজক পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন তো ইউনূসের বিরুদ্ধেই আওয়াজ তুলতে শুরু করেছেন সেখানকার মানুষজন। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতা কি এবার সেনাবাহিনীর হাতে চলে গেল? ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনা সদস্যরা। চারিদিকে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর? রাত 2টোর সময় প্রস্থান করে এবং প্রায় 3 থেকে 3:30-এর মধ্যে বিভিন্ন পদাতিক ফোর্স, বিভিন্ন ক্যারিয়ার ভেহিকল ঢাকায় ঢুকতে দেখা গিয়েছে। প্রায় 3টে ডিভিশনের 3টে ব্রিগেড তারা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অপারেশনের জন্য নিয়োগ করে। সকালে সেনা অধ্যক্ষ বিভিন্ন ডিভিশনের অফিসারকে ঢাকায় ডাকেন আলোচনার জন্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকটিকে কেন্দ্র করে বাংলাদেশের নানা প্রান্তে নানা খবর, নানা গুজব, নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আসলে কি হতে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী কি সেনাকু করতে যাচ্ছে? সেনাপ্রধান কি ক্ষমতা নিয়ে যেতে চাচ্ছে? এরকম নানা খবর, নানা বিভ্রান্তিকর তথ্য তার চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ইতিমধ্যেই যে সংবাদটি আমরা শুনতে পেরেছি যে ইটানা সদরে সেই বৈঠকটি হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে জেনারেল আছেন, ব্রিগেডিয়ার জেনারেল আছেন, লেফটেন্যান্ট কর্নেল আছেন, সকলের সাথে সেনাপ্রধান একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি প্রধানত করেছেন যে এই যে আসন্ন চারিদিকে একটা ফিসফাস পরিস্থিতি, দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট। গত 2 দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন। কি হচ্ছে দেশে? বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে, সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে, বিভিন্ন নানা কিসিমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে। বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। এদিকে আর এক প্রতিবেশী দেশ ভারতের সাথেও সম্পর্ক ভালো নেই বাংলাদেশের। এমন পরিস্থিতিতে আমেরিকার প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল ঢাকা সফরে আসছেন। এখন প্রশ্ন, হঠাৎ কোন উদ্দেশ্যে বাংলাদেশ সফরে সিনিয়র এই মার্কিন সেনা কর্মকর্তা? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের কলকাতায় খোঁজ মিলল আওয়ামী লীগের বড় বড় নেতাদের। বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক। মোদি হাসিনার জন্যই কি বাংলাদেশে অস্থিরতা? কারণ জানালেন আল জাজিরার সাংবাদিক। এদিকে সেনা কু নিয়ে বিভ্রান্তি, জরুরি অবস্থা জারির খবরে তোলপাড়। কি হলো রাতভর? সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং দেশজুড়ে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তি ও সেনা শাসন জারির ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ঈদের আগে, ঈদে বা ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ধরনের পরিবর্তন? আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদের ফেসবুকের চাঞ্চল্যকর তথ্য। ভারতের কলকাতার রাজারহাটে গোপন বৈঠকে মিলিত হয়েছেন পলাতক আওয়ামী লীগের শতাধিক প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহানার পুত্র ববি সহ আরো কয়েকজন। টানা কয়েকদিন এখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গোপন মিটিং হবে। হঠাৎ ভারতে কেন এত মিটিং? অনেকেই প্রশ্ন করছেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরে সাম্প্রতিক দ্বন্দ্বের সাথে আওয়ামী লীগের এই বৈঠকের কি রয়েছে কোনো সংযোগ সূত্র? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে যে ক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে তা ভারত জানত এবং তা পলাতক শেখ হাসিনাকেও বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা আমলে নেননি। গুজব ছড়ানো হচ্ছে শেখ হাসিনা সহসাই বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও হাসিনার দলকে পুনর্বাসনের চেষ্টা ও নির্বাচন নিয়ে চলছে এনসিপি ও বিএনপির মধ্যে টানাপোড়েন। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপির নিজেদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভাজন ও সমন্বয়ের অভাব। প্রশ্ন উঠছে, এই সুযোগ কি কাজে লাগাচ্ছে ভারত ও হাসিনার দল আওয়ামী লীগ?
সাম্প্রতিক বাংলাদেশের অবস্থার পেছনে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ইউরোপে থাকা বিখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের গুজব ছড়ানোকে দায়ী মনে করেন। জুলকারনাইন মনে করেন বাংলাদেশের একটি দেশপ্রেমিক সংস্থার বিরুদ্ধে পিনাকি মিথ্যে ও অর্ধসত্য তথ্য দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়, আর এই চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া। লেখক ফাহাম আব্দুল সালামও মনে করেন ভারতের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক একটি সংস্থাকে জড়িয়ে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে, আর এর কারণ হিসেবে তিনি মনে করেন ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তার মতে এখন ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঠেকিয়ে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে শক্তিশালী করা। ফাহাম তার ফেসবুক স্ট্যাটাসে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ক্ষমতায় থাকা কয়েকজন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেছাতে হবে ও এনসিপিকে আরো শক্তিশালী করতে হবে। বসুন্ধরা ও অন্যান্য ব্যবসায়ী থেকে বড় ফান্ড লাগবে, সেগুলো জোগাড় করতে হবে। বিএনপি ঠেকানো কর্মকাণ্ডে সরকারের অন্তত 3 জন উপদেষ্টা সম্পৃক্ত। সবচেয়ে বড় বেকার হলেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ও শীর্ষ এনজিও কর্মকর্তা। উনি প্রায় খোল্লা সরাসরি উনি বহু মানুষকে বলেছেন বিএনপি ঠেকানোর কথা। আমার জানা মতে অন্তত 2 জন ছাত্র নেতাও যুক্ত আছেন। অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে পলাতক হাসিনা ও তার দল আওয়ামী লীগ আর তাদের পেছনে থাকা ভারতীয় শক্তি। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌম প্রশ্নে সবাইকে জুলাইয়ের চেতনায় একজোট হতে হবে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ক্ষমতার মসনদে মোহাম্মদ ইউনুস আসার পরও সেই অরাজক পরিস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এখন তো ইউনুসের বিরুদ্ধেই আওয়াজ তুলতে শুরু করেছেন সেখানকার মানুষজন। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতা কি এবার সেনাবাহিনীর হাতে চলে গেল? ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার পদাতিক বাহিনীর রাস্তায় নেমেছে। বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তায় দেখা যাচ্ছে সেনা নামানো হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিওতে দেখা গেছে সাভারের রাস্তায় 9 নম্বর ডিভিশন, 17 ইনফিনিটি রেজিমেন্ট ও 8ম সশস্ত্র পদাতিক ডিভিশন রওনা দিয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভিডিওটা একবার দেখুন। নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশের সাংবাদিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যায়, বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে 7ম, 9ম, 55তম ও 66তম ইনফেন্ট্রি। গত 8 মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী, সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসন করবে না। এই 8 মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে 8 মাসে তো আসলো না।
সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায়, তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে। গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ, যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না, বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না। রাতভর গুজবের মধ্য দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে, সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে, বিভিন্ন নানা কিসিমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান, যেই রমজানতে কোনো ধরনের আপনার কাঁঠাল রানীর যে সকল রেসিপি সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে, পালন করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই, বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবির নামাজ পড়ছে, সেহরি খাচ্ছে। সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা তারা সহ্য করতে পারছে না। যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে, মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে। আপনার এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার, এই সরকার 16 বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন, এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের ভিখারির মতো হওয়ার কথা, কারণ 16 বছরে এই দেশের কিছুই রেখে যায়নি। সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা আর থাকতেই দিচ্ছে না। হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব, সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন। তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন। তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন, এরকম একটা ভাব। মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই, যেই সিদ্ধান্তটা ক্যান্টনমেন্টে নাই, যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই, এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে। তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে, যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে? আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্র সিনিয়র সচিব, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি। তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারা রাত প্রচার করেছে, এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে। এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না। এখন সবাই ট্রোল করছে শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান করছে, শেখ হাসিনা এখন আমার বাংলাদেশে এসেছে, শেখ হাসিনা এই মুহূর্তে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে। এই হচ্ছে আজকের পরিস্থিতি। প্রিয় বন্ধুরা আমার, এই গুজববাজরা আসলে কি চায়? গুজববাজরা দুটো শ্রেণীর গুজববাজ এখানে বাংলাদেশে চলমান রয়েছে। এক শ্রেণীর গুজববাজ হচ্ছে যারা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের সেই সকল সদস্য যারা যে কোনো মূল্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ওরা নিজেরাও জানে ওর মা এখন পালিয়ে আছে, শেখ হাসিনা এখন বাংলাদেশে তো নেই, পার্শ্ববর্তী দেশ ভারতে আছে সেটাও সন্দেহ। অনেকেই মন্তব্য করছেন তিনি সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বলছেন ভারতের মধ্যে এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছেন, আবার কেউ মনে করছেন তিনি ওই দেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে গিয়েছেন। তো যেই নেত্রী তার নিজেরই অস্তিত্ব নাই, জানান দিতে পারছে না, সেই নেত্রী আবার বাংলাদেশে আসবে, এটা বিশ্বাস করা যায়? আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বলেছিলাম যে বাংলাদেশে গত 8 মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসন করবে না। এর অনেকগুলো কারণ আছে। এই সেনাপ্রধান সেই সকল ঝামেলার মধ্যে যেতে চায় না। চারিদিকে একটা ফিসফাস পরিস্থিতি,
দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট। গত 2 দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন, কি হচ্ছে দেশে? আমি বললাম যে কই, কিছুই না, তো তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। কিন্তু তারপরও মানে কারোর মধ্যে সেই মানে আশ্বস্ত হওয়া বা নিশ্চিত হওয়ার পরিবেশটা দেখা যাচ্ছে না। এমনকি আমাদের পাশের দেশ ভারতের অন্যতম গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের প্রতিটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে সাম্প্রতিক সময়। তারা একটা রিপোর্ট করেছেন, দ্রুত ভোটের পক্ষে সেনারা। কি সেই ঘটনার সূত্রপাত হচ্ছে এই যে সার্জিস এবং হাসনাতের সঙ্গে সেনাপ্রধানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা নিয়ে হাসনাত যেভাবে তুলে ধরেছে, একটা অনানুষ্ঠানিক আলোচনা, আলাপচারিতা, পরামর্শ, যেভাবে হাসনাত তুলে ধরছে একেবারে প্রস্তাব আকারে, একেবারে সিরিয়াসলি, যেন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক বৈঠক, তেমনভাবে চিত্রিত করার চেষ্টা করেছে হাসনাত আব্দুল্লাহ। সার্জিস আলম বলেছেন না, এটা একেবারে অনানুষ্ঠানিক আলোচনা। এটা হলো তার মতামত যে আওয়ামী লীগের যাদের ভাবমূর্তির সংকট নেই, তারা যদি নির্বাচন করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে, এটা নিয়ে বিতর্ক হবে না ভবিষ্যতের নির্বাচন। এটা হলো একান্তই তার মতামত এবং এরকমই ব্যক্তিগত আলাপচারিতার মতনই। কিন্তু এটাকে একেবারেই সামনে নিয়ে এসছে হাসনাত আব্দুল্লাহ খুব সিরিয়াস আকারে। এটা নিয়ে একটা প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়া নিয়ে নানা মহলে বৈঠক হচ্ছে যে কেন এটা হলো, কেন হবে, কেনই বা তাদেরকে অ্যালাউ করা হলো। এটা সেনাবাহিনীর ভিতরেও একটা ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হয়েছে বলে বিভিন্ন মহল বলছে। তো আনন্দবাজার পত্রিকা বলছে যে দ্রুত ভোটের পক্ষে সেনারা, এই শিরোনামে একটা রিপোর্ট করেছে, তার ভিতরে এই সমস্ত কথাবার্তাগুলো আছে। তাতে কি আছে বলা হচ্ছে, দেশে দ্রুত নির্বাচন করি একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা। অর্থাৎ বলা হচ্ছে যে যদি একটা রেগুলার গভর্নমেন্ট না থাকে তাহলে এরকম একটা বজাকট অবস্থা হবে, বারবার সেনাবাহিনী বিতর্কিত হবে। সুতরাং একটা রেগুলার গভর্নমেন্ট হোক, সংসদ হোক, তারা দেশ পরিচালনা করুক, আর সেনাবাহিনীর জায়গায় কাজ করুক। সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করলো বাংলাদেশে সেনাবাহিনী। রবিবার দীর্ঘ বৈঠক করছে, এটার কোনো সূত্রতা বাংলাদেশের কেউ দেয়নি এখন পর্যন্ত। তারপর কি বলছে সূত্রের খবর, ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত এবং ক্ষুব্ধ। এটা আবার ঠিক না, বরং সেনা প্রধানের সঙ্গে এই ধরনের আচরণ নিয়ে নিন্দার ঝড় ওই নতুন গঠিত যে রাজনৈতিক দল সেটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। তো সুতরাং এটাও ঠিক না যে সবাই, মানে এটা হলো দেশের বাইরে থেকে কিছু কিছু মহল মানে সোচ্চার কথাবার্তা বলছে আর কি। যাক, সেগুলো নিয়ে আর না কথা বলি। দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার এবং সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনা প্রধানকে তারা পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা। অর্থাৎ এই পরিস্থিতি অবসানে গত রাতে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর বিবৃতিটি হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এরপরে আরেক ছাত্রনেতা সার্জিস আলম পোস্টে বলেছেন যে তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদৌ তাদের চাপ দেননি। অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই সূত্রের খবর। অর্থাৎ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের মধ্যে একটা খুবই বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে সেনা প্রধানকে নিয়ে এই ধরনের মানে মন্তব্য করার জন্য বা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা এই দিনের বৈঠক হয় সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে। হাজির ছিলেন প্রায় সব জিওসি হাজির ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 3 বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য, মানে তারা একই ব্যাচের, ক্লাসমেট হোক বা ব্যাচমেট হোক, এবং 3 জনের মধ্যেই খুব চমৎকার একটা কোঅর্ডিনেশন বা কম্বিনেশন। সূত্রের খবর, ওই বৈঠকে অনেক সেনা কর্মকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। ছাত্র নেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে 2টি বিষয় উঠে এসেছে। প্রথমত, বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়ত, যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছে
প্রথম থেকে তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনা কর্মকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন। এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম, নিরপেক্ষতা এবং নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন। সেনা কর্মকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে, এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক। যাই হোক, এখন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হচ্ছে, দেখা করার 10 দিন পর ফেসবুকে ছাত্রনেতা আব্দুল্লাহ যে কথা বলছেন সেটা অপরিপক্ক গল্পের সম্ভার বলা হচ্ছে। আনন্দবাজারের এই রিপোর্টে বলা হচ্ছে, ওই বৈঠকের পরের দিন অর্থাৎ গতকালকে যে জুলাইয়ের আন্দোলনের আহতদের সম্মানে ইফতার আয়োজন করেছেন সেনাপ্রধান, সেখানে বলছেন যে আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে তিনি প্রধান উপদেষ্টার উল্লেখ একবারও করেননি। এটা আবার হুট করে আনন্দবাজার একটা নকটা লাগা দিল আর কি, যে প্রধান উপদেষ্টার নাম বলেন, প্রধান উপদেষ্টা প্রাসঙ্গিকভাবে আসবেন কেন। এবং শেষ মন্তব্যটা হচ্ছে, এই যে নাম উল্লেখ করেনি, অনেকে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, সুতরাং অনিশ্চয়তা রয়ে গেল। মানে একটা ভজঘট বাদক বাংলাদেশে, এটা হচ্ছে ওদের চাওয়া, সেইভাবেই রিপোর্টটা বানানো হয়েছে। দর্শক, জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র সচিব। দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে করা এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পক্ষে এসওপি করেন আইজিপি বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অস্ট্রেলিয়া হাই কমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদের সময় আইন শৃঙ্খলা আশা করি স্বাভাবিক থাকবে। জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। নাসিমুল গনি বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অস্ট্রেলিয়া অবৈধ পথে বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি স্বাক্ষর করেছে। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারটা বাংলাদেশের বাইরে ছিল। বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রসেস এতদিন নয়াদিল্লি থেকে হয়ে আসছিল, তারা এই মাসের শেষ থেকে ঢাকায় কার্যক্রম শুরু করবে। ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে।